নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল ট্রাইব্যুনালে আবেদনকারীদের এবার ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে আজ আমরা কথা বলবো অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন এবার এই ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানের অধিকার দেওয়ার প্রশ্নই ওঠে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভোটদানের অধিকার ছিল ভারতবাসীর বা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার নির্ধারিত হচ্ছে বিচার ব্যবস্থায় যারা আছেন বিচারালয়ে। গণতন্ত্রের মূল যে লক্ষ্য বা শর্ত, সেখানে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই মূল আদর্শ নিয়ে গণতন্ত্র সারা বিশ্বে বিকশিত হয়েছে। কিন্তু আপনি ভেবে দেখুন, 27 লক্ষ মানুষ যারা ম্যাপিং, যারা 2002 সালে ভোট দিয়েছে, যারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দিয়েছে, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের নাম বাদ, এবং বিচার ব্যবস্থা বলে দিচ্ছে যে বিচারপতিও বলছেন যে এবছর ভোট দিতে না পারা মানে তার ভোটাধিকার থাকছে না, এমন নয়। আবার একই সঙ্গে আদালতে জানানো হচ্ছে ভোটাধিকার নাগরিকদের মৌলিক অধিকার নয়। আমি যদি এই সত্যটা ধরে নিই, আইনের অনেক জটিলতা থাকে, সংবিধানের আবার নতুন ন্যারেটিভস ব্যাখ্যা থাকে, সেখানে এই 27 লক্ষ ভোট দিয়েছিল আগের নির্বাচন। তার মানে আগের নির্বাচনগুলো কি অবৈধ ভোটারদের নির্বাচন? যে সরকার এখনো এক্সিস্টিং কেন্দ্রে রাজ্যে, সেই সরকারে অংশগ্রহণকারী তো এই 27 লক্ষ ভোটার। তাহলে নৈতিকভাবে সেই সরকার কি করে ক্ষমতায় থাকতে পারে? আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যে নির্বাচন কমিশন এটা এনশিওর করা, ইনক্লুশন করা ভোটারদের, কতজন ভোটার ভোট দিতে পারবে। এখন তার দায়িত্বটা বদলে গেল, সে এক্সক্লুশনের জায়গায় যাচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা গণতন্ত্রে জানি বা গণতন্ত্রে এই কথাটা বারবার বলা হয় যে সরকার কে হবে, কে শাসন ক্ষমতায় থাকবে, সেটা কে ঠিক করে? ঠিক করে নাগরিকরা, ভোটাররা। এখন কিন্তু উল্টো হচ্ছে, কে ভোট দেবে ঠিক করছে সরকার, কে ভোট দেবে সেটা ঠিক করা হচ্ছে উপর মহল থেকে। অর্থাৎ কোথাও একটা গিয়ে এ ধরনের গণতন্ত্র ভারতবর্ষ দেখে অভ্যস্ত হয়নি। ভারতবর্ষের অহংকার ছিল সবচেয়ে বৃহৎ এবং সফল গণতন্ত্রের দেশ। সেই বৃহৎ এবং সফল গণতন্ত্রে গণতন্ত্র আজ পঙ্গু, প্যারালাইজড। তার কারণ যে 27 লক্ষ ভোটার তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তারা লড়াই করছে, তারা ট্রাইব্যুনালে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে ভোট হচ্ছে। আগামী শতক এটাকে মনে রাখবে, ইতিহাসে এটা লেখা থাকবে, বাংলার রাজনৈতিক ইতিহাস এটাকে নতুন করে ব্যাখ্যা করবে। আপনি আপনার বক্তব্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা উল্লেখ করলেন। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অন্য একটি বিষয়ে বলেছেন যে এই তথ্যগত অসঙ্গতি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে এবং নির্বাচন কমিশন বিহার থেকে তাদের অবস্থান বদলাচ্ছে। তো একদিকে যখন সুপ্রিম কোর্ট এই ধরনের কড়া পর্যবেক্ষণ দিচ্ছে, অন্যদিকে তারা বলছে যে তাদেরকে ভোটদানের অধিকার দেওয়ার প্রশ্নই ওঠে না। এই দুটোকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, দুটো তো একটা ব্যালেন্স করার চেষ্টা চলছে। যে পশ্চিমবঙ্গে হয়েছে, অন্য কোথাও হয়নি কেন? পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, তার কারণ নামের বানান ভুল, তথ্যগত ভুল আছে। এই তথ্যগত ভুল কি ভোটার করেছে, যে সফটওয়্যার করেছে? কারণ এটাও তো নজরদারিতে। আপনি ভেবে দেখুন, এর আগে যে নির্বাচন কমিশন ছিল,
তার নজরদারিতে তো ঠিক হয়েছে ভোটার লিস্ট, তিনি তো দেখে এটা ঠিক করেছেন, তারপরেই এরা ভোট দিয়েছে। আজকে হঠাৎ করে বাংলা নামের সঙ্গে ইংরেজি নাম, ইংরেজি নামের সঙ্গে বাংলা নাম, 2002 এর বয়সের সঙ্গে 2026-এর বয়স, এগুলো সিঙ্ক্রোনাইজ করছে না সফটওয়্যার বা এআই জেনারেটেড সফটওয়্যার। সেই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর অভিযোগ কি ছিল নির্বাচন কমিশনের? অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে এই বাংলায়। তার তালিকা কেন প্রকাশ করছে না? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। সত্যি কতজন অনুপ্রবেশকারী আছেন, তাদের ভোটাধিকার থাকা উচিত কিনা? আমরা চাই না যে অনুপ্রবেশকারী এ রাজ্যে ভোট দিক, কারণ এতে সত্যি অনুপ্রবেশকারী থাকলে অনেক সময় আমরা দেখেছি আমাদের যে রাজ্যের ডেমোগ্রাফি সেটা বদলে যায়। চাকরির ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষা পরিষেবার ক্ষেত্রে এটা বদলে যায়। কিন্তু সুনিশ্চিত হতে হবে যে এরা কি অনুপ্রবেশকারী সে কথা বলে দিক নির্বাচন কমিশন। তাদের কাছে তো সব তথ্য আছে কতজন অনুপ্রবেশকারী পেলেন। আজকে বিহারের ক্ষেত্রেও বললেন না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বললেন না, খালি অনুপ্রবেশের হিড়িক তুলে খালি মাত্র যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে এরকম 27 লক্ষের নাম বাদ গেল। এদের অপরাধ কোথায় সেইটা এই যে আবার। সুপ্রিম কোর্টের যে অবস্থান, আজকে সুপ্রিম কোর্টের যে বক্তব্য বা যে নির্দেশ, তার ফলে রাজ্যে আবার কিন্তু বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা তৈরি হতে পারে। তার দায় কি তখন কমিশন নেবে, নাকি সেটাও বর্তাবে রাজ্য সরকারের উপর? না দেখো, রাজ্য সরকার এই মুহূর্তে কোনো ঘটনা ঘটলে তার দায় রাজ্য সরকারকে যেমন নিতে হবে না, আবার একথাও বলা যায় যে রাজ্য সরকার একেবারে উদাসীন নয়। কিন্তু পুলিশ প্রশাসন পুরোটাই কমিশনের হাতে। কমিশন ঠিক করছেন, কমিশন ট্রান্সফার করছেন, কমিশন নতুন নিরপেক্ষ অফিসারদের নিয়ে আসছেন। কোনো ঘটনা ঘটে গেলে তার দায়িত্ব নিতেই হবে। আপনি দেখুন মোথাবাড়ির ঘটনার ক্ষেত্রে এসপি এবং ডিএম তারা কখন এলো ঘটনাস্থলে? ঘটনা শুরু হওয়ার 17 ঘন্টা পরে। কেন তারা আগে এলো না, এই পরিস্থিতি তৈরি হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং নির্বাচন কমিশনও তাদেরকে পরবর্তীকালে জবাবদিহি চেয়েছে। সুতরাং এই জায়গা থেকে দেখতে হবে যে এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই মুহূর্তে কোনো ঘটনা ঘটলে তার দায় নির্বাচন কমিশন এড়াতে পারবে না, তাকে নিতে হবে এবং রাজ্যও সমানভাবে দায়িত্বশীল। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যে পশ্চিমবঙ্গে যা হচ্ছে তাতে এবং কমিশন এবং রাজ্য সরকারের দ্বন্দ্বে ভোটাররা স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। ঠিকই বলছেন। আমি জানি না যে ভোটাররা রাজ্য সরকারের জন্য হচ্ছে বা কমিশনের জন্য হচ্ছে, এই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু হচ্ছে। তারা স্যান্ডউইচ হচ্ছে, তারা তাদের অধিকার হারাচ্ছে, তারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হচ্ছে। এটা কি সে ডিজার্ভ করে? কনস্টিটিউশনে কোন ধারায় আছে যে একজন ভোটারকে তার ভোটাধিকার প্রমাণ করতে গেলে তাকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, অথচ একটা সময় তার ভোটাধিকার কেনই বা স্বীকৃত করা হলো? কে দায়িত্ব নিয়ে এটা স্বীকার করলো? তাদের যদি এটা ঠিক না হয়, এটা যদি ভুল হয়ে থাকে, যারা এই কাজ করেছে তাদের কেন পানিশমেন্ট হবে না? কেন আগে নির্বাচন কমিশনরা এগুলোকে মেনে নিয়েছে? আজকে হঠাৎ করে নির্বাচন কমিশনের কারণে ভোটারদের দৌড়াতে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, তাদের রুজি রোজগার। সব ভোটার তো আর ভালো উপার্জন করে না। অনেকে আছে যারা দিন আনে দিন খায়, যারা আছেন পরিযায়ী, তারা কি করে এই কাজ করবে? সুতরাং এটা মনে রাখতে হবে যে এখানে সাধারণ ভোটার যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব থেকে বড় চাপ তাদের উপরে। তারা একবার এখানে ছুটছে, একবার ওখানে ছুটছে, কারণ তাদের কাগজ ছিল, তারা ভোট দিয়েছে, তারা এদেশে জন্মগ্রহণ করেছে, এখানে বেড়ে উঠেছে। হঠাৎ করে যদি তাদের বলা হয় এই জায়গা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, তাহলে তার ছোটবেলার স্কুল, খেলার মাঠ, তার গ্রামের বাড়ি, তার নদীর পার, এগুলো সব মিথ্যে হয়ে গেল শুধুমাত্র একটা শব্দ, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। এই ভোটারদের সব থেকে অসহায় অবস্থা, এটা কিন্তু যেমন বিচার ব্যবস্থা বুঝতে পারছে, আদালত বুঝতে পারছে, ঠিক তেমন ভাবে সাধারণ মানুষ যারা গ্রামে থাকেন, যারা রাজনীতি করেন, তারাও বুঝতে পারছেন অসহায় সব থেকে ভোটাররাই। আপনাকে শেষ প্রশ্ন করব, সুপ্রিম কোর্টের এদিনের মন্তব্যের ফলে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলে কোন রকম প্রভাব পড়তে পারে কি?
দেখুন, বিধানসভা নির্বাচনের ফলাফলের দুটো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে এই হেনস্থাটা নির্বাচন কমিশন যখন করাচ্ছে, প্রাথমিকভাবে তো নির্বাচন কমিশন দায় নিতে পারেনি বলে আদালতকে দায় নিতে হয়েছে, আদালতকে এই কাজটা করতে হচ্ছে। এই কাজটা তো আদালতের করার কথা না, নির্বাচন কমিশনের করার কথা। এবং মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, অনুরোধ করেছেন বিচারপতিরা এই কাজটা করছেন, তাদের সব কাজ ফেলে দিয়ে তাদের কুর্নিশ বা বাহবা। ঠিক একই কাজ করেছিল বিএলওরা, তাদের কাজ ছেড়ে দিয়ে যখন নির্বাচন কমিশন তাদেরকে বলেছে সেই কাজ করেছে। কিন্তু এই হেনস্থা যেহেতু নির্বাচন কমিশনের দ্বারা হেনস্থা হচ্ছে, সুতরাং এই নির্বাচন কমিশন যে রাজনৈতিক আশ্রয় রয়েছে তাদের, সাধারণ মানুষ মনে করে নির্বাচন কমিশন আর ভারতীয় জনতা পার্টি একই ভঙ্গিমায় একই টোনে কথা বলে, সুতরাং সেখানে একটা নেগেটিভ বা নেতিবাচক ইম্প্যাক্ট করতে পারে। আবার এটাও ঠিক যে পরিমাণ নাম বাদ গেছে বিভিন্ন জেলাতে, বিশেষত মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে প্রচুর ভোটার বাদ গেছে এবং অনেক কেন্দ্র ছিল যাদের মার্জিন খুব কম। এক্ষেত্রে কিন্তু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা আছে বেশ কিছু কেন্দ্রে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিনে ভোটের ফল কি হয় সেদিকে সবার নজর থাকবে। অন্যদিন অন্য বিষয়ে আলোচনা করব। আপনার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। নমস্কার।